ছাত্র জনতার সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহতের সংখ্যা সহস্রাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তালিকা অনুযায়ী নিহতের মোট সংখ্যা ৮১৬। শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকের এসব হত্যার ঘটনায় রাজধানী ঢাকা সহ সারা দেশে মামলা দায়ের হচ্ছে। বিশেষ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্রুত গতিতে মামলা করা শুরু হয়। তবে এসব মামলার এজাহারে যাদের আসামি করা হচ্ছে তাদের সরাসরি সম্পৃক্ততা প্রমাণের অভাব থাকবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। তাই প্রশ্ন উঠছে, আদৌ এসব মামলা টিকবে তো? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ৪ আগস্ট আদাবরে পোশাক শ্রমিক মোহাম্মদ রুবেল হত্যার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ ১৫৬ জনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা করা হয়। এই মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও একজন আসামি, অথচ সাকিব তখন দেশেই ছিলেন না। আবার ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে নাইম নিহত হওয়ার ঘটনায় তার বাবার করা মামলায় আসামি হিসেবে শেখ হাসিনা, ১৪ দলের শরিক, বিভিন্ন দলের শীর্ষ নেতা সহ পুলিশ কর্মকর্তা, সাংবাদিক সহ ১৯৩ জনের নাম উল্লেখ করা হয়। পরিকল্পিত হত্যার অভিযোগে করা মামলায় সাংবাদিকরা কিভাবে জড়িত তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মামলার এজাহারের বর্ণনা অনেকটা একই রকম, প্রধান আসামিদের নামও একই। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আসামি হিসেবে উল্লেখ করা সহ কোনো কোনো মামলায় শতাধিক আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিও করা হচ্ছে আরও ৪ থেকে ৫০০ জনকে। এমন অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে, মামলাগুলো আদৌ টিকবে তো? নিহতের স্বজনেরা কি প্রকৃত বিচার পাবেন? তাছাড়া প্রশ্ন উঠছে আইন ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও। আইনজীবীরা বলছেন, ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারার মামলায় এজাহারের বর্ণনা সুস্পষ্ট হতে হয়। তবে আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় যেসব মামলা হচ্ছে সেগুলোর এজাহারে অস্পষ্টতা রয়েছে, যা আসলেই মামলাগুলোর দুর্বলতা। আবার দেখা যাচ্ছে আসামির সংখ্যাও অনেক, অজ্ঞাতনামা কয়েকশো আসামি থাকায় বাণিজ্যের সুযোগও রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে মামলার এজাহারের বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরাও। তাদের অভিযোগ, তারা এমন এজাহার দেননি। আবার কয়েক বছর আগে বিএনপির নেতাকর্মীদের উপর হামলাসহ বিভিন্ন ঘটনায়ও মামলা হচ্ছে। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাগুলোর বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এ ধরনের মামলা দিয়ে কাজ হবে না, মামলাগুলো টিকবেও না। মূলত এগুলো প্রথম ধাপই পার হতে পারবে না, বিচার পেতে হলে এটি বন্ধ করতে হবে। ২১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে পুলিশের মহাপরিদর্শক, পুলিশের সব কমিশনার ও জেলার এসপিদের থানায় মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত না করতেও পুলিশকে বলা হয়। ওই নির্দেশনার পর রাজধানীসহ সারা দেশের বিভিন্ন থানায় জুলাই আগস্টে সহিংসতার ঘটনায় একের পর এক মামলা হতে থাকে। সোমবার পর্যন্ত অন্তত ২৫০টি মামলা হয়েছে এ বিষয়ে। এগুলোর মধ্যে শতাধিকই হত্যা মামলা। হত্যার অভিযোগে করা মামলাগুলোর মধ্যে হাতে গোনা ২-১টি বাদে সবকটিতেই আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের। প্রায় সব এজাহারেই শেখ হাসিনা সহ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে হুকুমের অভিযোগ আনা হচ্ছে। তবে কার গুলিতে ঘটনাটি ঘটেছে তা সুনির্দিষ্ট করা হচ্ছে না এজাহারে। এভাবে অস্পষ্টভাবে গড়পড়তা আসামি করে দায়ের করা এজাহার মামলাকে দুর্বল করে দেয় বলে মনে করছেন আইনজ্ঞরা। বিগত সরকারের নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অন্যায় ও দুর্নীতির মতো প্রাসঙ্গিক মামলা হতে পারলেও এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা অপ্রাসঙ্গিক বলেও অভিমত দিয়েছেন বিভিন্ন মহল। তাই এই মামলাগুলোর মাধ্যমে আদৌ প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনা সম্ভব হবে কিনা সেটি এখন দেখার বিষয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।